প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। সংবাদপত্রের শিরোনামগুলো দেখে অনুষ্ঠান শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ভয়ঙ্কর আসামিদের বিচার হবে অনলাইনে, প্রধানমন্ত্রী। শিশু সুরক্ষায় 1098 হেল্পলাইন উদ্বোধন। দক্ষিণাঞ্চলে 90 এমবির টার্গেট ছিল আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশ প্রতিদিন, গুলিস্তানে অস্ত্রের মহড়া, উচ্ছেদ নিয়ে ব্যাপক গোলাগুলি। মানব জমিন, 9 মাসে 325 শিশু ধর্ষিত। আমাদের সময়, নির্বাচন কমিশন পুনর্গঠনে নানামুখী তৎপরতা। র্যাব পুলিশকে সৌহার্দের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। সকালের খবর, সিন্ডিকেট বাণিজ্যের সংখ্যা, পোল্ট্রি শিল্পের অর্ধেক বিদেশি কোম্পানির দখলে। জয় জয় দিন, দুদক, প্রত্যাশা ও প্রাপ্তিতে আকাশ পাতাল ফারাক। খাদিজা আইসিইউ থেকে কেবিনে। দৈনিক ইনকিলাব, ভুয়া ডিগ্রির বড় ডাক্তার। ভোরের কাগজ, ঢাকা টেস্ট, প্রত্যাশার ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি। দৈনিক দিনকাল, সামান্য বৃষ্টিতে ডুবল ঢাকা। দৈনিক সংগ্রাম, গ্যাসের সংযোগ পাবে না আবাসিক এলাকা। দৈনিক করতোয়া, পশুত্ব যেন জেগে না ওঠে প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, কাদের রুলস আউট টক্স উইথ বিএনপি ওভার ইলেকশন কমিশন ফরমেশন। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, increasing corporate cases block টাকা 60 billion in unpaid taxes. সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। শিশুদের উপর শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আলোচনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1098 একটি হেল্পলাইন উদ্বোধন করেছেন শিশুদের উপর নির্যাতনের বিষয়, এবং সেখানে তিনি একটি কথা বলেছেন যে অনলাইনে ভয়ঙ্কর আসামিদের বিচার হবে এবং শিশুদের সুরক্ষার জন্য নানান কথা বলেছেন। একই সঙ্গে ঘোষিয়াখালী চ্যানেল উদ্বোধন। বেশ কয়েকটি প্রসঙ্গ। প্রথমে যদি শিশুদের সুরক্ষার জন্য যে উদ্যোগ, অনলাইনের যে উদ্যোগ বা একটি নাম্বারের যে উদ্যোগ, এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। প্রশংসনীয় এই অর্থে যে উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি যদি মনিটরিংটা ঠিক থাকে এবং সেই উদ্যোগটি যদি কাজ করে, অর্থাৎ ফোন করলে যদি পাওয়া যায় এবং পাওয়া যাওয়ার পরে যে হেল্প দরকার সেটি যদি পাওয়া যায়, আমি ধরে নিচ্ছি যে নিশ্চয়ই পাওয়া যাবে। যেহেতু প্রধানমন্ত্রী এই উদ্যোগটি উদ্বোধন করেছেন, এটি পাওয়া যাবে এবং আমার ধারণা যে এর একটি সফল সমাজ পাবে, এর একটি সফল সাধারণ জনমানুষ পাবে, এই বিশ্বাস রেখে এই উদ্যোগটির প্রশংসা করছি। উদ্যোগটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি দিক। দ্বিতীয় দিক, শিশু নির্যাতন। এবং আপনি যে পরিসংখ্যানটির কথা বললেন, মাত্র 9 মাসে 325 জন শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং সেগুলো এক ধরনের ভয়ঙ্কর নির্যাতন। দেখেন, এই নির্যাতনগুলো বলতে গিয়ে আমরা অনেকেই এই শব্দগুলো ব্যবহার করি যে যারা এই নির্যাতন করেন তাদেরকে আমরা নরপশু বলি, মানুষ বলতে চাই না। কিন্তু আমার ধারণা এদেরকে যদি পশু বলা হয় তাহলে আমার ধারণা পশুদেরকে অসম্মান করা হয়। কোনো বিড়াল বা কোনো কুকুর বা কোনো সিংহ বা কোনো বাঘ কিন্তু এ ধরনের অত্যাচার করে না মানুষের উপরে। 5 বছরের একজন শিশুকে যে প্রক্রিয়াতে একজন নির্যাতন করেছে, এই নির্যাতনটি শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের পক্ষেই করা সম্ভব। এখন প্রশ্ন এসেছে যে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কথা বলছি, বিচার চাইছি। কোনো কোনো ঘটনার বিচার হচ্ছে, কোনো কোনো ঘটনার বিচার হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের এখানে এরকম ঘটনা যখন ঘটে, এই যে 9 মাসে 325 জন শিশু যখন এই রকমের নির্যাতনের শিকার হন, আমাদের এখানে না বিশ্ববিদ্যালয় পর্যায়ে, না সমাজবিজ্ঞানী পর্যায়ে, কোনো পর্যায়ে সঠিক কোনো একটা গবেষণা হয় না যে একটি সমাজ এরকম আচরণ করছে কেন, সমাজের এরকম আচরণ হচ্ছে কেন। আমরা যে যার অবস্থান থেকে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রেও তাই হচ্ছে। আমার ধারণা এটি একটি সামাজিক সমস্যা, এটি একটি রাজনৈতিক সমস্যা। আমাদের সমাজে যে অন্যায্যতা, আমাদের সমাজে যে অবিচার, আমাদের সমাজে যে ধনী গরিব বৈষম্য, আমাদের সমাজে যে আইন সবার জন্য সমান নয়, একজনের জন্য বিচার আর একজনের জন্য বিচার নয়, এই যে একটি প্রক্রিয়া, সাধারণ জনগণের অর্থ চুরি করে ধনী হয়ে যাওয়া, তারা আবার ক্ষমতায়ন হওয়া, এই যে নানা রকমের অন্যায্যতা, নানা রকমের অবিচার, অনাচার,
এর ফসল হচ্ছে সমাজে এরকমের বিশৃঙ্খলা। এর বিরুদ্ধে দুটি উদ্যোগ, একটি সামাজিক গবেষণার মাধ্যমে চিহ্নিত করা দরকার আমাদের সমাজের সমস্যাটি কোথায়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। আর গবেষণা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, তার বাইরে আইনের শাসন প্রয়োগ করা দরকার। এখন প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিচ্ছেন হেল্পলাইনের, সেই হেল্পলাইনটি ঠিক মতো কাজ করুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক, তাহলে নিশ্চয়ই আমরা একটি রেজাল্ট পাবো। সেখানে আবার আরেকটি ছিল যে মংলা ঘষিয়াখালী চ্যানেল, এই বক্তব্যটিতে আমি একটু অবাক হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি। এখানে দেখেন দুই তিনটি কথা উল্লেখ করে, একটি যে ঘষিয়াখালী চ্যানেল যখন বন্ধ হয়ে গেছে তখন এখন যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলছেন তখন তারা কেউ কোনো কথা বলেননি। আমি এই বক্তব্যটিতে একটু অবাক হলাম যে তখন তারা কেউ কোনো কথা বলেননি, এই তথ্য হিসেবে এটি কিন্তু আমি মনে করছি না যে সঠিক নেই। কারণে যে দেখেন ঘষিয়াখালী চ্যানেলটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে 2013 সালে, এই সরকার ক্ষমতায় এসেছে 2009 সালে। তার আগের সরকারগুলো এই ঘষিয়াখালী চ্যানেল চালু করার ব্যাপারে, এটি যে পলি পরে বন্ধ হয়ে যাচ্ছে সেটার কোনো উদ্যোগ নেয় নাই। এই সরকারের 4 বছর সময় গেছে, সেই সময়টিতে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। 2013 সালে বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হওয়ার পরে যখন সুন্দরবনের ভেতর দিয়ে বিকল্পভাবে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়েছে, তখন কিন্তু সুন্দরবন রক্ষার জন্য যারা কথা বলেন, সুন্দরবন অঞ্চলের মানুষ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ, পরিবেশ নিয়ে যারা কাজ করছেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, সবাই কিন্তু কথা বলেছেন। যখন জাহাজ ডুবেছে, সারের জাহাজ ডুবেছে সুন্দরবনের ভেতরে, শ্যালে নদীতে যখন তেলের ট্যাঙ্কার ডুবেছে, তখন কিন্তু বারবার করে কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, এই সুন্দরবনের ভেতর দিয়ে এই রুটটি বন্ধ করার কথা হয়েছে। তখন সরকারের 2 জন মন্ত্রী 2 রকমের কথা বলেছেন। পরিবেশ প্রতিমন্ত্রী এক রকমের কথা বলেছেন, নৌমন্ত্রী এক রকমের কথা বলছেন। পরিবেশ মন্ত্রীর সঙ্গে নৌমন্ত্রীর এক ধরনের বিরোধাত্মক কথা সেখানে আলোচনা হয়েছে। সুতরাং যখন বলা হচ্ছে যে ঘষিয়াখালী চ্যানেল যে বন্ধ হয়ে গেল তখন কোনো কথা হয়নি, কান্নাকাটি হয়নি, আলোচনা হয়নি, তথ্য হিসেবে এটি সঠিক নয়। তখনও আলোচনা হয়েছে এবং এটি হয়েছে, এই ঘষিয়াখালী চ্যানেল চালু রাখাটা তো আর যারা আন্দোলন করছেন তাদের দায়িত্ব নয়, যারা এটি দায়িত্ব সরকারের। সরকারগুলো এই কাজটি ঠিক মতো করতে পারেনি, এই কারণে এটি বন্ধ হয়েছে। আর রামপাল নিয়ে খুব স্বাভাবিকভাবেই কথা বলেছে। এই রামপালের সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই। রামপাল নিয়ে গতকালকে জ্বালানি প্রতিমন্ত্রীও কথা বলেছেন। তিনি একটি কথা বলেছেন যে রামপাল নিয়ে যারা কথা বলছেন, রামপালের যারা বিরোধিতা করছে তারা কেউ বিশেষজ্ঞ নন। এখন হয় কি, যেন মাননীয় প্রতিমন্ত্রী তিনি নিজেও কিন্তু বিশেষজ্ঞ নন, এই বিষয়ের বিশেষজ্ঞ নন, কিন্তু তিনি কথা বলছেন। এখন প্রশ্ন আসে, যখন আপনার কাছে কোনো তথ্য থাকে না, যখন আপনার তথ্যের দুর্বলতা থাকে, তখন আপনি অন্যকে আক্রমণ করে কথা বলেন বা অন্য কিছু জানে না এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যে এই বক্তব্যটিও সঠিক নয়। তার কারণ দেখেন, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, আমরা কেউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশেষজ্ঞ নই, কিন্তু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি কি, সেখানে যদি সমস্যা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেটি আমরা সবাই জানি, বিশেষজ্ঞ না হলেও জানি। আপনি বা আমি বা অধিকাংশ মানুষই পারমাণবিক বোমা বানাতে পারে না, পারমাণবিক বোমা বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা কিন্তু জানি যে পারমাণবিক বোমা বিস্ফোরণে কি কি ক্ষতি হয়। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি ধরনের ক্ষতি হয়েছে আমরা জানি, হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ক্ষেত্রে কি ক্ষতি হয়েছে সেটা আমরা জানি। সুতরাং এইটা বলার জন্য, কথা বলার জন্য বিশেষজ্ঞ হতে হবে, এই তথ্য হিসেবে এটি সঠিক নয়। আপনার কাছে যেহেতু তথ্য নাই, তথ্যের দুর্বলতা আছে, এবং আপনি যেহেতু তথ্যকে মোকাবেলা করতে চাইছেন এক ধরনের আবেগ দিয়ে, এক ধরনের রাজনীতি দিয়ে, এই কারণে আপনাকে এই কথাগুলো বলতে হচ্ছে। তাছাড়া সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি কি, রামপালে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে, 30 বছরের আগের প্রযুক্তি না আজকের প্রযুক্তি? আজকের প্রযুক্তি ব্যবহার করলেও দূষণ হবে, 30 বছর আগের প্রযুক্তি ব্যবহার করলেও দূষণ হবে। আপনি তো ব্যবহার করছেন 30 বছর আগের প্রযুক্তি, সুতরাং সেই প্রযুক্তি ক্ষতি হবে, এটি আমাদেরকে মেনে নিতে হবে। এটা ইউনেস্কো মেনে নিয়েছে, আর যারা কথা বলছে তারাও মেনে নিয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বিদ্যুৎই চাই না সুন্দরবনও চাই। এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করতে হবে। সুতরাং অন্য কেউ বিশেষজ্ঞ নন, শুধু আমরাই সব জানি, এই তথ্যগুলো সঠিক নয়। এইভাবে কথা না বলাই আমি মনে করি দায়িত্বশীল পদে থেকে উচিত। তো একদিকে যখন আমরা এমনিতে শিরোনামগুলোতে আমরা আলোচনা করছিলাম যে 90 জেএমবির নেতৃত্ব, এটা ধরন নিয়ে র্যাব এবং পুলিশের মধ্যে বক্তব্যের কিছু ভিন্নতা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, এর মধ্যে আবার আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলে 90 জেএমবির টার্গেট ছিল আওয়ামী লীগ নেতারা।
দক্ষিণাঞ্চলে 90 জিএমবির টার্গেট ছিল আওয়ামী লীগ নেতা, এটা হয়তো আমরা এখন জানতে পেরেছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন জানতে পেরেছে, তখন তারা এই কথাটি বলছে। এই টার্গেট তো আসলে আরো অনেকে, এই তাদের টার্গেটের শিকার হয়ে তো আসলে অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আসলে যে কতজন তাদের টার্গেট ছিলেন আমরা হয়তো এখনো সেটি জানি না। সুতরাং টার্গেট এটি জানতে পেরেছে, জানার ভিত্তিতে ব্যবস্থা নিক, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু এই জায়গাটিতে এসে, এই 90 জেএমবি ইস্যুতে এই জায়গাটিতে এসে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আচরণ দেখছি, তাদের যে কথা দেখছি, সাধারণ নাগরিক হিসেবে আমরা এক ধরনের শঙ্কা বোধ করছি। গুলশানের সিজার তাবেলা, ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের বিচার তদন্ত করেছে পুলিশ, তদন্ত করে রিপোর্ট দিয়েছে, স্থানীয় বিএনপির নেতারা এর সঙ্গে সম্পৃক্ত, সেই অনুযায়ী চার্জশিট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চলছে। এরকম একটি সময়ে এলিট বাহিনী র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে তাকে হত্যা করেছে 90 জেএমবি। পুলিশের তদন্তে জানা গেছে তারা বিএনপি নেতা, আর র্যাবের তদন্তে জানা যাচ্ছে যে তারা 90 জেএমবি। এটা নিয়ে র্যাব মহাপরিচালক কথা বলেছেন, পরবর্তীতে কাউন্টার টেররিজমের মনিরুল ইসলাম কথা বলেছেন, আবারও কি বলে যে র্যাবের প্রধান কথা বলেছেন। তিনি সচিবালয়ে যখন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরেও তিনি কথা বলেছেন। এই যে আইজিপি কথা বলেছেন, র্যাবের মহাপরিচালক পুলিশের সঙ্গে যে তাদের বিরোধ চলছে সেটি নিয়ে সচিব বরাবর চিঠি লিখেছেন। এই যে রাষ্ট্রের একটি বাহিনী, দুটি অঙ্গ, দুটি শাখা, সেরকম একটি জায়গাতে এই রকম ভাবে যে প্রকাশ্যে তারা কথা বলছেন, তারা তর্ক করছেন, তারা আলোচনা করছেন, একজন যেটা বলছেন আরেকজন সেটিকে উড়িয়ে দিচ্ছেন, একজন বলছেন প্রধান নেতা, আরেকজন বলছেন তৃতীয় সারির নেতা। আমি মনে করি এটি একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি অত্যন্ত খারাপ একটি নজির। যদি তাদের মধ্যে কোনো বিরোধ থেকে থাকে, যদি তাদের মধ্যে কোনো বিরোধ ঠিক বলবো না আমি, যদি তাদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হয়ে থাকে, যদি এক বাহিনীর কোনো সদস্য অন্য বাহিনীর অন্য কোনো সদস্যকে তুচ্ছ তাচ্ছিল্য বা অসম্মান করে থাকে, তাহলে ইন্টারনালি ভেতরে বসে, নিজেরা বসে বিষয়টির সমস্যার সমাধান করা দরকার। এরকম ভাবে বারবার প্রকাশ্যে এসে তারা যদি এভাবে কথা বলেন, তাহলে দেশের জনমানুষ এক ধরনের শঙ্কায় পড়ে যায়। দেশের জনমানুষ শঙ্কায় পড়ে, এরকম কোনো কথা তাদের জায়গা থেকে বলা উচিত বলে আমি মনে করি না। আশা করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে র্যাবের মহাপরিচালক গিয়েছিলেন, তিনি তাদের সবাইকে নিয়ে বসে এর একটি সমাধান করবেন। এই কথাটি আবার সংবাদ সম্মেলন করে করবে এবং আমরা গণমাধ্যমে সেটি প্রকাশ করবে এবং সেটি নিয়ে আলোচনা করব, এটি যেন আর দীর্ঘ না হয়, এটাই প্রত্যাশা থাকবে। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না। আবার বিএনপির দিক থেকে বলা হয়েছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি গণমাধ্যমে, যে সংলাপের কোনো বিকল্প নেই যদি যাতে সংকট তৈরি না হয় সেই জন্য। দেখেন, দেশের রাজনীতিতে এখন এক ধরনের স্থিতিশীল একটি অবস্থা আছে এবং সেই স্থিতিশীল অবস্থার মধ্যেও যে সমস্ত সূচক আমাদের সামনে আসছে, সবগুলো সূচক কিন্তু আমাদের জন্য খুব আনন্দের নয়, যদিও আমাদের অর্থনীতি এক ধরনের গতিশীল আছে। ব্যবসা বাণিজ্যের সূচকে 189টি দেশের মধ্যে আমাদের অবস্থান এখনো 176তম। আমরা শুধু এগিয়ে আছি দক্ষিণ এশিয়ার তালেবান রাষ্ট্র আফগানিস্তানের, ভুটানও আমাদের উপরে। দেশের 16 কোটি মানুষ আমাদের হিসেবে, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতার কথা বলছি, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে সেই কথা বলছি। সেরকম একটি সময়ে আরেকটি পরিসংখ্যান বলছে 4 কোটি মানুষ ক্ষুধার্ত। সুতরাং এরকম একটি সময়ে এসে দেশের রাজনীতি স্থিতিশীল থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। এখন সেই রাজনীতি স্থিতিশীল থাকার জন্য দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনটি যেহেতু করবে নির্বাচন কমিশন, সেই কারণে নির্বাচন কমিশনটি এমনভাবে গঠন হওয়া দরকার যে তাতে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে। এখন বিএনপির সঙ্গে আলোচনা করব না, অমুকের সঙ্গে আলোচনা করব, আমি মনে করি এই কথাগুলোই অপ্রাসঙ্গিক, এই কথাগুলোই আলোচনা হওয়া উচিত নয়। একটি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গঠন করে একটি নির্বাচন কি করে সুষ্ঠু করা যায়, যদি আমরা দেশের স্থিতিশীলতায় চাই, যদি আমরা দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের সেটার দিকেই দৃষ্টি দেওয়া উচিত। ওবায়দুল কাদের বা যেই এই কথা বলেন না কেন, আমি মনে করি এই কথার চেয়ে বেশি জরুরি কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, স্থিতিশীল রাখা যাবে, সেই পথ বের করা। অনুষ্ঠানের নির্ধারিত সময় আমরা শেষ করেছি। আমরা জানি যে আজ ঢাকা টেস্ট শুরু হওয়ার কথা ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের।
চট্টগ্রাম টেস্টের অনেক নাটকীয়তা, অনেক আশা জাগিয়েও তো আমরা শেষ পর্যন্ত জিততে পারিনি। বৃষ্টি যদি আমাদের খুব বড় প্রতিবন্ধকতা না পড়ে তাহলে হয়তো আমরা খেলাটি দেখতে পারবো, এবং প্রত্যাশা রাখি যে বাংলাদেশ তো যোগ্য দল, আমরা হেরে গেছি কিন্তু আমরা যে যোগ্য দল সেটা তো প্রমাণ করেছি, সেই প্রমাণ দিয়েই হয়তো আমরা বিজয়ী হব বা বিজয়ী হওয়ার প্রত্যাশা রাখবো। তো সেই শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি এখানে। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন, গ্রামীণফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি। তো এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি। অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ।